নমস্কার বন্ধুরা। আজকে বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু অজানা গল্প বলবো। 1920 সালের 27 আগস্ট ঢাকায় ভানু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা মূলত বিক্রমপুরের বাসিন্দা ছিলেন। যে মানুষটি একসময় কমেডির অভিনয় করে বক্স অফিসে বিরাট সাফল্য নিয়ে আসেন, সেই মানুষটি কিন্তু প্রথম থেকে কমেডিয়ান ছিলেন না। শুনলে অবাক হয়ে যাওয়ার মতন কথা, তখন ছিল ব্রিটিশদের শাসন এবং সেই সময় ভানু বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক ছিলেন। তিনি ব্রিটিশ শাসকের হাতে গ্রেপ্তার এড়াতে কলকাতায় চলে এসেছিলেন। তার আসল নাম ছিল সাম্যময় বন্দ্যোপাধ্যায়। তার জীবনের আদর্শ ছিল শহীদ দীনেশ গুপ্ত। দীনেশ গুপ্ত অর্থাৎ বিনয় বাদল দীনেশ, যাদের নামে বিবিডি বাগ অথবা বিবাদী বাগ হয়েছে, সেই বিবাদী বাগের দীনেশ গুপ্তই ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের একমাত্র আদর্শ। দীনেশের সাইকেলের পিছনে বসে তার অনেকগুলো বছর কেটেছিল স্বদেশী করে। তার বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন নবাবী স্টেটের উচ্চ পদে চাকুরিরত ব্যক্তি এবং তার মা ছিলেন প্রথম মহিলা স্কুল ইন্সপেক্টর। পড়াশোনায় ভানু যথারীতি তিনি সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাশ করেছিলেন। তারপর স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুনলে অবাক হয়ে যাওয়ার মতন কথা, সেটা হচ্ছে এই কমেডিয়ান বিজ্ঞানী সত্যেন বসুর প্রিয় ছাত্র ছিলেন। বিজ্ঞানী সত্যেন বসুর বাড়িতে তার ডাক পড়ত কমিক বলার জন্য। ভানুর প্রতি সত্যেনবাবুর স্নেহ অটুট ছিল। এমনও হয়েছে, ভানু যখন বিখ্যাত চিত্র তারকা, তখনও এই প্রবীণ মাস্টারমশাই তাকে ডেকে বলতেন যে, ওরে মাথা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু রস ঢেলে দিয়ে যা। এই বিজ্ঞানীর প্রিয় ছাত্র ভানু বন্দ্যোপাধ্যায় মাত্র 12 বছর বয়সে জড়িয়ে পড়েছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে। গোপনে বিপ্লবী বই, প্রচারপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া, রিভলভার এদিক থেকে ওদিক করা, সব কিছু করেছিলেন ভানু। যুক্ত ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের সঙ্গে এবং সেখানেই তার একমাত্র আদর্শ ছিল দীনেশ গুপ্ত। দীনেশের সাথে গানে গল্পে মেতে উঠলেন ভানু এবং তার স্বদেশী চেতনা বেড়ে উঠল। তারপর বিনয় বাদলের সঙ্গে দীনেশ যখন রাইটার্স বিল্ডিং আক্রমণ করলেন এবং হলেন মরণজয়ী নায়ক, তখন সাম্যময়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অনুশীলন সমিতির। ঢাকা অনুশীলন সমিতি অত্যন্ত শক্তিশালী ছিল। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে 1941 সালে পুলিশের নজরে পড়লেন ভানু ওরফে সাম্যময়। গ্রেফতারি এড়ানোর জন্য ঢাকা ছাড়তে হলো তাকে। একজনের গাড়ির পিছনের সিটে শুয়ে চলে এলেন কলকাতায়। ততদিন অনুশীলন সমিতির বিপ্লবীরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিল। পুলিশের খাতায় নাম থাকায় ভানুকে সাবধানে থাকতে হয়েছিল। যাই হোক, মনে প্রাণে স্বদেশী এই ভানু বন্দ্যোপাধ্যায়ের নতুন জীবন শুরু হলো কলকাতায় এসে। আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে চাকরি নিলেন। থাকতে শুরু করলেন বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে বোনের কাছে। জড়িত হলেন ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে। লাল হলুদ জার্সি মাঠে নামলে ভানু কিন্তু গ্যালারিতে থাকবেনই। 5 দশকের শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের। 1946 সাল চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায় ভানু বন্দ্যোপাধ্যায় আত্মপ্রকাশ করলেন। ওই বছরই বিয়ে করেছিলেন বেতার শিল্পী নীলিমা বন্দ্যোপাধ্যায়কে। বিয়ের পরে প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ এলো। 1949 সালে মন্ত্রমুগ্ধ এবং 1951 সালে বরযাত্রী, 1952 সালে পাশের বাড়ি খুব জনপ্রিয় হয়েছিল। 1953 সালে মুক্তি পেল 74.5।
যে ছবিটির মাধ্যমে মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন চূড়ান্ত সাফল্য লাভ করেছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং এই দুজনের সাথে ভানু বন্দ্যোপাধ্যায়ও চূড়ান্তভাবে সফল হয়েছিলেন। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার বিখ্যাত ছবির মধ্যে রয়েছে পাশের বাড়ি, ভ্রান্তিবিলাস, বসু পরিবার, বরযাত্রী, বিন্দুর ছেলে। হাসি মজায় লুকিয়ে থাকা এক অসাধারণ কমেডি ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছিলেন। এর মধ্যে রয়েছে জমালয়, জীবন্ত মানুষ, ব্যক্তিগত সহকারী, মিস প্রিয়ম্বদা, আশিতে আসিও না। এই ছবিগুলো আজও মানুষকে হাসাতে পারে। তার বন্ধু জহর রায়ের সাথে এক অনবদ্য কৌতুক জুটি তৈরি করেছিলেন ভানু এবং জহর। তারা একসাথে বেশ কয়েকটি ছবি করেছিলেন, তার মধ্যে ভানু গোয়েন্দা, জহর সহকারী এবং ভানু পেল লটারি। তিনি 11 বার সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত নাটক ছিল জয় মা কালী বোর্ডিং, যা 3 বছর ধরে রঙ্গনা থিয়েটারে অভিনীত হয়েছিল। ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন এমন একজন তারকা যার গ্ল্যামারের অভাব ছিল, কিন্তু বাঙালি স্টাইল এবং পরিশীলিত অকপটতা তার তারকা খ্যাতিকে একদম অনন্য করে তুলেছিল। তার বিখ্যাত ডায়লগ মাসিমা মালপো খামু একই ছবিতে অসাধারণ মেধাবী অভিনেতাকে একত্রিত করা হয়। তিনি কখনো মেকআপ করতেন না, আর তার মেকআপ করার প্রয়োজনও হতো না। তিনি মুখে এত সুন্দর অঙ্গভঙ্গি করে মজাটাকে নিয়ে আসতেন যে সেটাই আমরা অবাক হয়ে দেখেছি। তার শার্ট ধুতির সংমিশ্রণ তার স্বতন্ত্র স্টাইলকে সংজ্ঞায়িত করেছিল, যা বাস্তব জীবনে পর্দার বাইরেও এইরকমই ছিল। কৌতুক চরিত্রে অভিনয় করা সবথেকে কঠিন, সেই রকম কঠিন জায়গাটা তিনি কত সহজে হাস্যরস দিয়ে অভিনয় করতেন সেটাই দেখার। অভিনয় জীবনে থাকাকালীন তিনি সক্রিয় হয়েছিলেন শিল্পী কলাকুশলীদের সংগঠন তৈরি করাতে। ইন্দ্রপুরী স্টুডিওতে কখনো ধর্মঘট চলছে, ভানু চলে আসেন। সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন সিনেমার রিলিজের সময় কিছু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও ভানু দাঁড়িয়েছিলেন পরিচালকের পাশে। বিভিন্ন সময় একটানা আন্দোলন করেছেন অভিনেত্রী সংঘ এবং শিল্পী সংসদের ব্যানারে। একটা সময় খ্যাতির শীর্ষে থেকেও কাজ পাননি তিনি, কারণ কাজ দেওয়া হয়নি তাকে, কিন্তু তাহলেও তিনি আপোষ করেননি, কারণ তিনি স্বদেশপ্রেমিক ছিলেন, তিনি দীনেশ গুপ্তর শিষ্য ছিলেন। তাই আজীবনকাল কখনো আপোষ করেননি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছেন। ছায়াছবিতে সুযোগ পাচ্ছেন না, মন দিয়েছিলেন জলসা, বোর্ড থিয়েটার, কৌতুকের অনুষ্ঠানে। এক জেলা থেকে অন্য জেলায় যাত্রা করে বেরিয়েছেন, কিন্তু হার মানেননি কিছুতেই। তিনি একটি অপেশাদার থিয়েটার গ্রুপ তৈরি করেছিলেন, উত্তর সারথি। তাদের প্রথম প্রযোজনা ছিল নতুন ইহুদি, মঞ্চস্থ করেছিলেন। পেশাদার মঞ্চে তার প্রবেশ ছিল 1950 সালে আদর্শ হিন্দু হোটেলের মাধ্যমে, এবং সেই থিয়েটার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি গর্ব করে বলতেন, বাবা আমার নাম রেখেছেন সাম্যময়। আমি একজন সাম্যবাদী, সাম্যের স্বপ্ন আমার নামের সঙ্গে রয়েছে। সম্ভবত সেই জন্যই ঢাকার বাঙাল সাম্যময় কেবল একজন অভিনেতা ছিলেন না, এক পূর্ণ একরোখা মানুষ, যিনি চিরকাল দাঁড়িয়ে থেকেছেন তাঁর আদর্শের জমিতে। তাঁর হাত ধরে পরবর্তীকালে আমরা পেয়েছি সাবিত্রী চট্টোপাধ্যায়কে। তিনিই প্রথম সাবিত্রীকে স্টুডিওতে নিয়ে এসেছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের প্রধান শক্তি ছিল তাঁর বাঙাল উচ্চারণ। পূর্ববঙ্গের টান ও ভাষারীতি ব্যবহার করে তিনি এমন এক কৌতুকধারা সৃষ্টি করেছিলেন যা ছিল একেবারে স্বতন্ত্র। তাঁর সংলাপ বলার ভঙ্গি, চোখ মুখের অভিব্যক্তি এবং শরীরী ভাষা ছিল অনন্য। তিনি কখনো অশ্লীলতায় যাননি, কোনো পারিবারিক পরিবেশে বসে দেখার মতো পরিচ্ছন্ন হাস্যরস পরিবেশন করতেন। তাঁর কৌতুকের মধ্যে সমাজের অসঙ্গতি, মধ্যবিত্তের টানাপোড়েন ও মানসিক দুর্বলতা ফুটে উঠত।
তিনি শুধু চলচ্চিত্রেই নয়, রেডিও ও গ্রামোফোন রেকর্ডেও বিপুল জনপ্রিয় হয়েছিলেন। ভানুর 12টা বাজে, ভানু কলকাতায় ইত্যাদি রেকর্ড আজও সংগ্রাহকদের কাছে অমূল্য সম্পদ। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তিনি বহু সম্মান লাভ করেছেন। যদিও তাঁর সময় কৌতুক অভিনেতারা প্রাপ্য মর্যাদা সবসময় পেতেন না, তবু দর্শকের ভালোবাসাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার। 1983 সালের 4ই মার্চ তিনি পরলোক গমন করলেন, কিন্তু তাঁর সংলাপ, অভিনয় ও হাসির ধারা আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনে অমর। তিনি ছিলেন এক যুগের প্রতীক। দেশভাগের বেদনা, উদ্বাস্তু জীবনের সংগ্রাম, সব কিছু তিনি হাসির মোড়কে উপস্থাপন করেছেন। তাঁর অভিনয় আমাদের মনে করিয়ে দেয়, হাসির মধ্যেও জীবনের গভীর সত্য লুকিয়ে থাকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ভানু বন্দ্যোপাধ্যায় চিরকাল হাসির সম্রাট হিসেবেই থাকবেন।